সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিজ ইঙ্ক সৌজন্যে রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমি ফাবিয়ান ইসা, চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি রিয়েলটার জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি একটু জানতে চাচ্ছি, বর্তমান মার্কেট ট্রেন্ডটা কেমন দেখতে পাচ্ছেন? এটা কি বায়ার্স মার্কেট বলবেন নাকি সেলার্স মার্কেট বলবেন? স্টিল সেলার্স মার্কেট, কারণ আমরা দেখছি প্রচুর কোয়ালিফাইড বায়ার্স আছে, সেই অনুযায়ী ইনভেন্টরি কম মার্কেটে। বছর ঘুরে ইন্টারেস্ট রেটটা কি কখনো দেখেন যে এই সিজনে বা এই সময়টা বাড়ছে কমছে, বা কোন সিজনটাকে বেশি সুইটেবল মনে করেন বাড়ি কেনার জন্য? এখন যারা মনে করেন, আসলে এটা ম্যাটার্স করে না যারা বাড়ি কিনবে, কারণ আমার মতে যখন আপনি কোয়ালিফাই তখনই আপনি বাড়ি কিনতে পারবেন, মানে কেনা উচিত। কারণ কি, আপনি বাড়ি কিনলে কিন্তু বিভিন্ন ব্যাংক যখন ইন্টারেস্ট রেট লো হবে আপনাকে রিফিন্যান্সের অফার দিবে, কিন্তু আপনি সুযোগ নিতে পারবেন পরে, ঠিক আছে? কিন্তু বাড়ি না কিনলে আপনি তো এই সুযোগ নিতে পারবেন না। সো আপনি হয়তো পরে কোয়ালিফাই হবেন না, এখন হচ্ছেন, এখন আপনার জব আছে, পরে হবে না। জব নাই তখন তো আপনি কোয়ালিফাইড না, তো আপনি যখন কোয়ালিফাই তখনই কেনা উচিত। আর ইউ ক্যান প্লে উইথ দ্য ইন্টারেস্ট রেট এনি টাইম। এটা চেঞ্জ করা যাচ্ছে। হ্যাঁ, আপনি যখন বাড়ি কিনবেন অনেক ব্যাংকই আপনাকে অফার করবে যে আই গিভ ইউ লোয়ার রেট টু রিফিন্যান্স ইউর হাউস, সো ইউ হ্যাভ এ অপরচুনিটি টু চেঞ্জ ইউর ইন্টারেস্ট রেট ইন ফিউচার। বাট আপনার বাড়ি না থাকলে তো আপনার যা আছে মার্কেটে সেইটা আপনি নিতে হবে, ঠিক না? তো কেনা বেটার। কয়জন ফ্যামিলি মেম্বারের নাম ইনভলভ করা উচিত বাড়ি কেনার ক্ষেত্রে? অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। এটার কোনো নেগেটিভ সাইড নেই? কোনো কিছু নেই। আচ্ছা, তা আমি যদি চাই যে আমার বাবা বা আমার হাজবেন্ড অ্যাড থাকুক, সবাই টাইটেল মালিকের নামের মধ্যে দিতে পারেন। আবার এমন হইতে পারে আপনার লোন আপনার নামে, মালিকানা আর 2-3 জনের নামে, তাও দিতে পারেন। এই এতে সুযোগ কোনো আছে। নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে কোনো না? কিছু ইমপ্যাক্ট করতেছে। ক্রেডিট স্কোর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে যারা প্রথম, আমি চিন্তা করছি যে আজকে থেকে 3 বছর পরে আমি বাড়ি কিনবো, এই সময়ে পরামর্শটা কি হওয়া উচিত? যে এই 3 বছরের জন্য গাইডলাইনটা কি হওয়া উচিত? কয়টা ব্যাংকের কার্ড থাকা উচিত, বা ক্রেডিট স্কোরটা কিভাবে বিল্ড করা যেতে পারে? ক্রেডিট স্কোরের জন্য আপনার খুব বেশি অ্যাকাউন্ট রাখা উচিত না, ভালো রাখার জন্য। কারণ কয়েকটা বিষয়ের উপর ক্রেডিট স্কোর বাড়ে: হিস্ট্রি, তার অ্যামাউন্ট, আর হাউ মাচ ইউ ইউজড, 3 থিংস। দেন কতদিন ধরে আপনি ক্রেডিট কার্ড হোল্ড করতেছেন, এটার উপর ক্রেডিট আপ ডাউন হয়। কারণ আপনি 5 বছর ইউজ করতেছেন 3টা কার্ড, এখন হঠাৎ করে 2-3টা নিয়েছেন, আপনার কিন্তু 5 বছর হিস্ট্রি এখন নাই, এটার সাথে মিলে একটা করবে, ডিভাইড করে দেবে, তখন কিন্তু কমে গেল না, ক্রেডিট স্কোর ডাউন হবে। তারপর কত পার্সেন্ট আপনার ক্রেডিট ইউজ করছেন, ধরেন আপনার ক্রেডিট আছে 10,000, রাইট? আপনি ইউজ করেছেন 9,000, মিনস ইউ আর নিডি, সো গো ডাউন। বাট আপনি যদি 3,000 ইউজ করেন, দেন ইউ আর গুড, বিকজ ইউ ইউজ 50%-এর চেয়ে কম ইউজ করতেছেন। তো এই অনেকগুলি, এবং বেশি ক্রেডিট কার্ড রাখলে সমস্যা কি, অনেক সময় আপনার লেট পেমেন্ট হইতে পারে, আপনি ভুলে দিতে পারেন। তো 3-4টা রাখলে অ্যাকাউন্ট ভালো হয়, তাহলে আপনি ইজিলি ইউ ক্যান মেনটেন, আছে না? বেশি ধরেন 8-10টা থাকলে তো আপনি ইউ ক্যান ফরগেট টু পে অন টাইম, রাইট? লেট পেমেন্ট ইজ এ ব্যাড নেগেটিভ থিং ইন ইউর স্কোর। সো এইগুলি বেশি অ্যাকাউন্ট নেওয়া ঠিক না, নতুন স্টোর কার্ড, ক্রেডিট কার্ড খোলা ঠিক না, আর বেশি অ্যামাউন্ট ইউজ করা উচিত না। এই সিম্পল জিনিসটা মনে রাখলেই তার ক্রেডিট সবসময় আপ হইতে থাকবে আর কি। এবং লেট পেমেন্টটা লেট পেমেন্ট যতটা অ্যাভয়েড করা যায়। জি। ক্যাশে যারা ইনকাম করছে বা যারা সেলফ এমপ্লয়েড, তাদের ক্ষেত্রে তাহলে এই ক্রেডিট স্কোরটা আমরা কিভাবে ওকে, সো এফআইসি লোনে বললাম 575-80 মনে হয় মিনিমাম, বাট আপনি নো ইনকাম চেকে ওরা মিনিমাম চাই 680। বাট হয় কি, আপনি যদি 740 আপ হয় ক্রেডিট, দেন ইউ গেট বেটার রেট। এফআইসি মিনিমাম বলছে, মিনিমাম মিনস নট স্ট্যান্ডার্ড, রাইট? তো 580 বা 570 তো ইউ গেট এ হায়ার রেট। সাপোজ নর্মাল রেট আছে 6, আপনাকে দেবে 9-10, কিন্তু আপনার স্কোর যখন 750, দেন ইউ গেট রেট 6। সো এই দেশে তো সবার জন্য সুযোগ, ইকুয়াল হাউজিং অপরচুনিটি আছে। তো আপনার জন্য বেটার আপনার ক্লায়েন্ট, দেন ইউ গেট এ বেটার রেট, বেটার সার্ভিস। সো এই জন্য যতটা উচিত নিজেকে আপগ্রেড করা উচিত, ডাউন পেমেন্ট, ক্রেডিট স্কোর, সব কিছু। বাড়ি দেখবো, বাড়ি দেখতে যাচ্ছি, এজেন্ট হায়ার করলাম, এই এজেন্টের পেমেন্টটা কোথা থেকে আসে? এটা একটা প্রশ্ন থেকেই যায়, যে এটা কি বায়ার তরফ থেকে আসছে না সেলার তরফ থেকে আসছে? এটা আসলে নেগোশিয়েটিং এর উপর নির্ভর করে। নারকে ইউএস হোমওনার্স সু করছিল, নার মানে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স। তো অনেক ফাইন হয়েছে তাদের, কারণ একসময় তারা মনে করতো
তারা রিয়েলটরদের বেশি টাকা দিচ্ছে। তো এই জন্য আগে মনে করেন লিস্টিং এজেন্টের সাথে সাথে কোব্রোকার অন্য যারা করবে তাদেরকে একটা কমিশনের মেনশন করা থাকতো ম্যান্ডেটরি, এখন সেটা নাই। তো এখন 2024 অগস্টে একটা আইন হয়েছে যে উই মাস্ট ডু এ বায়ার এজেন্সি এগ্রিমেন্ট উইথ আ বায়ার ইফ ইউ হায়ার অ্যান এজেন্ট। এটা উচিত, কারণ কি অনেক সময় দেখা যায় লিস্টিং এজেন্টের কাছে আপনি গেলে দ্য লিস্টিং এজেন্ট রিপ্রেজেন্টিং দ্য সেলার, নট ইউ। সে হয়েছে ওবিডিয়েন্ট লয়াল টু দ্য সেলার, নট ইউ। সো সেক্ষেত্রে আপনি কিন্তু তার যে ফুল যে সার্ভিস পাচ্ছেন না। আপনি যদি একজন বায়ার এজেন্ট হায়ার করেন, আই উইল বি ভেরি মাচ ওবিডিয়েন্ট লয়াল টু ইউ, আই উইল গিভ ইউ অল ইনফরমেশন ফর ইউর ইন্টারেস্ট অ্যাবভ মাই ইন্টারেস্ট। কিন্তু একজন লিস্টিং এজেন্টের কাছে তার ইন্টারেস্টের উপরে আপনার ইন্টারেস্ট দিবে না, দেবে সেলারের বেটারমেন্টের জন্য। সেক্ষেত্রে আপনার একজন এজেন্ট হায়ার করা উচিত, বায়ার এজেন্ট। এক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি, আমাদের কমিশন আমরা অফারের সাথে অ্যাড করে দেই যে দিস ইজ আওয়ার কমিশন। 99% আমরা সেলারের কাছ থেকে নিই, বাট যেখান সেলার যদি অস্বীকার করে সেক্ষেত্রে বায়ার দিবে। সেজন্য এগ্রিমেন্ট আগেই সাইন করতে হবে দেখার আগে, এটা ম্যান্ডেটরি। এবং এই এগ্রিমেন্টটা বায়ার সেলার, সরি বায়ার এবং এজেন্ট। আচ্ছা, যেমন লিস্টিং এজেন্ট সেলারের সাথে এগ্রিমেন্ট, বায়ার সাথে বায়ার এজেন্টের এগ্রিমেন্ট হয়। কিন্তু আপনি যদি কমিশন দেন তাহলেও ভালো, কারণ কি একজন লাইসেন্স রিয়েলটর আপনাকে রিপ্রেজেন্ট করছে। আপনার ধরেন বাড়িতে ক্র্যাক আছে, লিন আছে, হয়তো যদিও উচিত লিস্টিং এজেন্ট নিরপেক্ষভাবে আপনাকে বলা, কিন্তু সে যদি না বলে, ওভারলুক করলে, দেন ইউ আর ইন প্রবলেম ইন লেটার, রাইট? আপনি যখন অন্য একজন এজেন্ট হায়ার করবেন সেইগুলি আবার ভালো করে দেখবে। যেমন অনেকে আছে দেন ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন করে না। আমি যখন আপনাকে বিক্রি করবো আমি মাস্ট করব, কারণ আপনার ফিউচারে যাতে বুঝতে পারেন যে বাড়িতে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্যা নাই, ঠিক আছে? প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, হিটিং আছে না, রুফ, ফাউন্ডেশন, আরও অনেক বিষয় আছে যেগুলি ওয়ার্কিং ইন গুড, রাইট? তো এটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় যদি আমি একই সময় দুইজনকে রিপ্রেজেন্ট করি, বায়ার সেলার। কিভাবে করব? পারবো না তো, আমি নিরপেক্ষ কিভাবে হয় না। সেজন্য ওই নিউ ইয়র্ক স্টেটের ল হচ্ছে যদি একই অফিসে বায়ার সেলের রিপ্রেজেন্ট করে তাহলে ব্রোকার হায়ার একজন ডেজিগনেটেড এজেন্ট টু সার্ভ দ্য বায়ার নিরপেক্ষভাবে, এবং সে আবার এটারে অবজার্ভ করবে সে মানে কোনো কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। কিন্তু আই ক্যান টেল ইউ 99% অফিসে সেগুলি করে না। দে থিঙ্ক অনলি অ্যাবাউট দেয়ার চেক, কমিশন চেক, দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউ। সো দ্যাট ইজ দ্য থিং, সো এগুলি ল, এই লগুলো জানতে হবে এবং সেভাবে আগানো। কারণ আপনাকে আমাকে যে ছেলে টাকা দিচ্ছে আমি তার সাথে ওবিডিয়েন্ট থাকবো না, আপনি আমাকে দিচ্ছেন আপনার সাথে থাকবো। এক্স্যাক্টলি, সো দিস ইজ দ্য ভেরি কমন থিং। আমাদের লোক মনে করে আমি যে লিস্টিং এজেন্টের কাছে গেলাম খুব জিতে গেলাম। আরে না, সে তো আপনার হয়ে কাজ করতেছে না, কাজ করতেছে সেলারের হয়ে। এই বিষয়ে বেসিক জিনিসগুলি বোঝা উচিত। ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশনটার কথা বললেন, কোন পর্যায়ে গিয়ে ইন্সপেকশনটা করা হয়ে থাকে এবং কতটুকু গুরুত্বপূর্ণ? ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন ভেরি মাস্ট। আমি সবাইকেই করাই এবং এনকারেজ করি। সেটা হচ্ছে কারণ আপনি বাড়ি দেখলেন, বাড়ি পছন্দ হলো, অফার দিলেন, অফার অ্যাকসেপ্টেড হলো, তো কন্ট্রাক্ট সাইন করার আগে দুইটা জিনিস করা উচিত। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন, আর একটা হচ্ছে টাইটেল সার্চ। কুইক টাইটেল সার্চ করতে পারেন, অনেক সময় 2 সপ্তাহ সময় লাগে, বাট কুইক সার্চ 3-4 দিন। টাইটেল সার্চ বলতে মানে বাড়ির যে মালিকানা নিয়ে সমস্যা কিনা, বাড়িতে কোনো লিন আছে কিনা, অনেক ভায়োলেশন আছে কিনা, এগুলি তো মানে অনেক সময় ক্লিন করতে অনেক সময় লাগে। তো আপনি যদি মনে করেন আমি 2 মাসে মুভ হবো, কিন্তু অনেক সমস্যা থাকলে ডিওবি ভায়োলেশন তো রাতারাতি মুছে যাবে না। তো এটা হচ্ছে মানে অ্যাটর্নি, সে টাইটেল সার্চের অর্ডার দিবে আপনার পক্ষ থেকে, মানে মালিকানা এবং আরও অনেকগুলি অর্ডার করবে। টাইটেলে চেইন অফ টাইটেল থিং থাকে, মর্টগেজ, মালিকানা, ভায়োলেশন সব চেক করবে অ্যাটর্নি। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-32
3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আর একটা হচ্ছে যে স্ট্রাকচারাল, মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং, তখন বাড়ির রুফ ঠিক আছে কিনা, বাড়ির এই যে ইলেকট্রিক্যাল ঠিক আছে না, প্লাম্বিং, হিটিং কাজ করে কিনা, তারপর ফাউন্ডেশন ঠিক আছে কিনা, আরও টুকিটাকি অনেক বিষয় আছে। এগুলি একজন নিউ ইয়র্ক স্টেট যে লাইসেন্স হোম ইন্সপেক্টর, সে সব কিছু ইন্সপেক্ট করে আপনাকে একটা রিপোর্ট দিবে, অ্যাসবেস্টস আছে কিনা, তারপর অনেক কিছুই থাকে। তো এগুলি কি কি আপনাকে করবে, রিকমেন্ড করবে যে এইগুলি রিপেয়ার করা দরকার। মানে আপনি ধরেন সাপোজ আপনি বাইং করতেছেন অ্যাজ ইজ কন্ডিশন, বাট ইফ ইউ নো হোয়াট ইউ নিড টু ডু ইন ফিউচার ইজ বেটার ফর ইউ। দ্যাটস ওয়াই টাকা যায় খুব বেশি না, লাইক 5, 6, 7, 8,000-এর নিচে। তো আপনি লং টাইম আপনি জানলেন এবং বাড়ির প্রত্যেকটা জায়গা আপনি চিনলেন, কোথায় ওয়াটার মিটার আছে, কোথায় ইলেকট্রিক্যাল মিটার, হ্যাঁ, কোথায় গ্যাস মিটার, কোথায় সোয়ারেজ লাইনের আছে, এগুলো আপনি সব জানলেন যখন আপনি সাথে সাথে থাকলেন না। তো ইলেকট্রিক্যাল যে বোর্ড আছে সব কিছু জানলেন আপনি, আপনার নলেজ থাকলো যে আই নো এভরিথিং। আপনি তো ওই বাড়ি মানে জানেন না কিছু না, তো এটা করা মাস্ট, এবং সাথে সাথে থাকাটা উচিত তার জানার জন্য, সবকিছু সে জানলো আর কি। ইন্সপেকশন করলেন, করার পরে দেখলাম যে কিছু কিছু প্রবলেম আছে যেটা আমার জানা ছিল না, সেক্ষেত্রে কি প্রাইসটা নেগোসিয়েশনের কোনো সুযোগ অনেক থাকে? ক্ষেত্রে সেটা নেগোশিয়েট করা যায় যদি মেজর কিছু হয়, আর যদি মনে করেন খুব সামান্য, তখন আর অত বেশি করা যায় না। কারণ এটা ডিপেন্ডস, ধরেন আপনার একটা সমস্যা দেখা গেল, হয়তো আপনি 10,000 চাইলেন, বাড়িওয়ালা রাজি হলো 5,000, হয়তো এটা 1,000-এর জব আছে না, এরকম হয়। কিন্তু সেক্ষেত্রে বাড়িওয়ালারা যদি ক্রেডিট না দিতে চায়, তারা যদি নিজেরাই তাদের ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন করায়, তাদের টাইটেল সার্চ করায়, তারা এখন ক্লোজিং টেবিলে তাদের গিয়ে আর এই ক্রেডিট দিতে হবে না। এই জন্য যারা হোমসেলার তাদেরও নিজেরাও করাতে পারে, জানার জন্য যে আমার বাড়ি যখন স্মুথলি ক্লোজিংয়ে কোনো সমস্যা হবে কিনা, টুকিটাকি রিপেয়ার বা কোনো সমস্যা তারা ইজিলি সমাধান করলে আপনাকে ক্রেডিট দিতে হবে না, আর আপনিও অ্যাজ এ নিউ বায়ার আপনার কনফিউশন থাকবে না, আছে না। বাড়িটা ধরেন ছোট কাজ, কিন্তু আপনার মনে হবে যে বিশাল সমস্যা। এই জন্য বাড়িটা মুভ ইন কন্ডিশন, রেডি টু মুভ, মানে ইঞ্জিনিয়ারিং প্লাস টাইটেল এগুলি সব ক্লিয়ার থাকলে সবার জন্য ইজি হয়, স্মুথলি ক্লোজিং হয়। ধরেন আপনার একটা টিকিট আছে, গার্বেজ টিকিট, তো এটা অনলাইনে এখনো আছে, এটা রিমুভ করতে আপনি 2 সপ্তাহ 1 মাসও লাগতে পারে, কিন্তু নট এ বিগ ডিল, অনলি $200 ফাইন, রাইট। কিন্তু এটা যে আপনি আগে থেকে টেক কেয়ার না করেন, ক্লোজিং টেবিলে আপনি বললেন কি নো আমি চাই ক্লিয়ার টাইটেল, আই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেশন, তো দেখা গেছে আর 1 মান্থ দিলে হলো, 1 মান্থে তারও মর্টগেজ পকেট থেকে পে করা লাগলো, আপনারও যে প্ল্যানটা নষ্ট হয়ে গেল। এটা মানে বায়ার সেলার যদি সবাই একটু মানে থাকে সচেতন, তাহলে ভেরি স্মুথলি সবগুলি ক্লোজিং সম্ভব। কিন্তু এই সমস্যাগুলি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ক্লোজিং যেদিন হবে ওই দিন ওর আগের দিন, কারণ অ্যাটর্নিরা এত ব্যস্ত, তারা আপনাকে এগুলো এক্সপ্লেইনও করার সময় পায় না। আপনি যখন ক্লোজিংয়ে যাবেন ওই দিন বলবে তোমার বাড়িতে 3টা ডিওবি আছে, ইসিবি আছে, তখন আপনার ইউ আর স্টাক, রাইট। তখন এসকোতে টাকা রাখে বা ক্রেডিট দিয়ে টিয়া করে। সো এই জন্য বায়ারের আগে থেকেই অ্যাটর্নির সাথে আলাপ করা উচিত যে ডিড ইউ চেক মাই টাইটেল, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, তখন তারা ইয়েস হোল্ড অন, তখন দেখে যে এই সমস্যা, ওকে আই ওয়ান্ট দিস ক্লিয়ার আউট বিফোর ক্লোজিং। হ্যাঁ, আপনার যখন মেনলি তারা দেখে আপনার আইডি, আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি কার্ড, এগুলি ক্লোজিং টেবিলে নিয়ে যেতে হয়। অনেক সময় আপনার পার্সোনাল চেকও নিয়ে যেতে হয়, কারণ অনেক সময় টাকা অ্যাডজাস্ট করতে হয়, কিছু কম বেশি হয়, তখন আপনি চেক বুক নিয়ে যেতে হয়। ধরেন আপনি অ্যাটর্নি ফি দেবেন বা আরও 2,000 টাকা দিতে হবে। আপনি যদি এখন যে সার্টিফাইড চেক নিয়ে গেছেন, ক্যাশিয়ার চেক, সাপোজ 250, এখন আরও 10,000, তখন কিন্তু আপনি কী করবেন? এই জন্য সবসময় একটা চেক বই সাথে নিয়ে যেতে হয়। আবার ক্লোজিং এর নাম ভেরিফাইং করে অ্যাটর্নিরা, যে একই নামে তো অনেক মানুষ আছে, ওটাও একটা সময় নেয়, 3-4 দিন
নেম ভেরিফাইং করা যে আপনি ঠিক আছেন কিনা, সেলার ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপর মেইনলি এই আইডি নিয়ে যেতে হয় সবার। আপনার অভিজ্ঞতা থেকে ক্লোজিং এর সময় থেকে কি আপনার কোনো এমন হয়েছে যে ক্লোজিং এর আগ মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল? আমি ক্লোজিং এর ডেতেই আমি একটা ওয়ার্কআউট করছি মর্নিংয়ে, ধরেন দুপুরে ক্লোজিং এই উডসাইডেই বাড়ির ছিল 1,950,000। তো আমি ক্লোজিং এর মর্নিংয়ে আমার অ্যাটর্নি জিজ্ঞেস করলাম বাড়িতে কি কি সমস্যা আছে। সে বলল 3টি ডিওভি ভায়োলেশন আছে, একটা খুব গুরুতর, তারা একটা ফ্লোর তৈরি করেছে, এটা মানে এটারে কিওর করার জন্য আবার ওই পর্যায়ে নিয়ে আসতে হবে। তো আমি দেখলাম আমার যে বায়ার, এটা তো বিগ প্রবলেম, আনটিল এই কমপ্লিশন জব এবং ইন্সপেকশন এবং নতুন করে তারা অ্যাপ্রুভ না দেওয়া পর্যন্ত সে রেন্ট দিতে পারবে না। তখন আমি বলছি ক্যান্সেল দ্য ক্লোজিং ডেতে। আপনি যেমন এরকম স্বচ্ছ থাকলেন, এই স্বচ্ছতাটা কি এজেন্টের মধ্যে সবসময় দেখা যায় কিনা, বা এই এজেন্টের সাথে সম্পর্কটা, ক্লায়েন্টের সম্পর্কটা কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে আই ডোন্ট ওয়ান্ট টু জাজ আদার এজেন্টস, আই ডিড মাই জব, দিস ইজ এথিক্স। কারণ আমার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ম না, আইনেও নাই এবং রিয়েল এস্টেট লতেও নাই। তো এখন যে আইন ফলো করে সে গুড রিয়েলটর। শুধু ল না, এথিক্স আছে। ল হয়েছে যেটা এবার মানে না মানলে আপনার পানিশমেন্ট, আর এথিক্স না করলে পানিশমেন্ট নাই, কিন্তু অনৈতিক। তো এই একজন রিয়েলটর যে এথিক্স প্লাস ল মানে, সে যে ভালো রিয়েলটর। আর যারা এগুলি মানে না, শুধু টাকার কথা চিন্তা করে, দে আর নট গুড রিয়েলটর। এটাই আমি বলতে পারি, এর বেশি কিছু বলতে পারবো না। এবং সেলারদের ক্ষেত্রে তো সেই পরামর্শটি থাকা উচিত যে আমি গোপন না রাখলাম যে আমার বাড়িতে কি কি আসলে সমস্যা আছে। ও, এজন্য গভর্নমেন্ট নতুন একটা মানে আইন করছে, প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার ফর্ম। আগে ছিল না, এখন ম্যান্ডেটরি একজন সেলার ফিল আপ করবে যে এই বাড়িতে এই ওয়ারিং ঠিক আছে কিনা, প্লাম্বিং ঠিক আছে কিনা, রুফ ঠিক আছে, ইয়েস নো দেবে। সে যদি মিথ্যা বলে, দেন ইউ ক্যান লেটার সু হিম বিকজ হি লাইট ইউ। এটা এখন করতেই হবে তাকে। জি দর্শক মণ্ডলী, স্বচ্ছতা সব ধরনের বিজনেসেরই আমি মনে করি প্রধান ধর্ম হওয়া উচিত। স্বচ্ছ না থাকলে যে কোনো বিজনেসই আমি মনে করি না যে লাভজনক বিজনেস হওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় বের করবার জন্য। দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমি ফাবিয়া নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে এখানেই বিদায় নিব। সামনের পর্বে আমরা কথা বলবো আরও অনেক রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে। সেই পর্যন্ত চ্যানেলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।